basis of plant breeding? Plant breeding এর definition খেয়াল আছে, যেটা প্রথম ক্লাস থেকেই বলতেছিলাম, what is plant breeding? মূল টার্গেটটা কি প্ল্যান্ট ব্রিডিং এর? ক্রপকে ইমপ্রুভ করা, প্ল্যান্টকে ইমপ্রুভ করা, সোজা কথা, to improve the crop varieties so that man can use. এটাই তো প্ল্যান্ট ব্রিডিং এর বেসিক কনসেপ্ট। আমাকে শোনা না গেলে তোমরা কথা বলবা, তোমাদের কথা আমি শুনতে পাবো। আমাকে শোনা যাচ্ছে তো ক্লিয়ার এখন? জি স্যার। ওকে, প্ল্যান্ট ব্রিডিং হলো ইমপ্রুভ দ্য ক্রপ ভ্যারাইটি সো দ্যাট ম্যান ক্যান ইউজ। কিভাবে ক্রপকে আমরা ইমপ্রুভ করব? এটা সম্ভব আছে। ক্রপকে ইমপ্রুভ করার আগে, ব্রিডিং করার আগে তো জেনেটিক্স জানতে হবে। প্ল্যান্টের ক্রপের জেনেটিক্স যদি না জানি, জিন সম্পর্কে না জানি, তাহলে তো ইমপ্রুভ করা যাবে না। ঠিক আছে, কোন একটা ক্রপ ফিল্ডে, সেটা রাইস হোক, হুইট হোক, যে কোনো ক্রপ হোক, তাকে ইমপ্রুভ, তাৎক্ষণিকভাবে ইমপ্রুভ করা যায় যদি তুমি ক্রপে ঠিক মতো ফার্টিলাইজার, ইনসেক্টিসাইড, পেস্টিসাইড অ্যাপ্লিকেশন করো, ওয়াটার প্রয়োজন মতো ইরিগেশন দাও, প্রয়োজন মতো উইডিং করো, তাহলে কি ক্রপের ইল্ড ইমপ্রুভ হবে। ইন্টারকালচারাল অপারেশন, যেগুলোকে বলা হয় অ্যাগ্রোনমিক প্র্যাকটিস, ফার্টিলাইজার, ইরিগেশন, উইডিং, ইনসেক্টিসাইড, পেস্টিসাইড, ক্রপকে প্রোটেক্ট করার জন্য যা দরকার, সেই মেজারমেন্ট গুলো নিলে কি হয়, ইল্ড ইমপ্রুভ হয়। এটা হলো অ্যাগ্রোনমিক প্র্যাকটিস। আর জেনেটিক্যালি ক্রপকে ইমপ্রুভ করতে গেলে তো ক্রপের জেনেটিক্স জানতে হবে, ঠিক কিনা? তাহলে জেনেটিক বেসিসটা কি হবে, কোন ওয়েতে কিভাবে ক্রপগুলোকে ইমপ্রুভ করে, এর ভিতরে কি আছে? The genetic basis of plant breeding depends upon the properties of the breeding material displaying a hierarchy of organized level. আমরা যেই ক্রপকে, যে জেনেটিক ম্যাটেরিয়ালকে ইমপ্রুভ করব, তার জেনেটিক মেকআপ চেঞ্জ করে এখন সে কতটুকু রেসপন্স করবে ব্রিডারের চাহিদা অনুযায়ী, এটা নির্ভর করে তার জেনেটিক ম্যাটেরিয়ালের উপরে। ব্রিডার ইচ্ছা করলে জেনেটিক মেকআপ চেঞ্জ করে কিন্তু একটা ক্রপকে ইমপ্রুভ করতে পারবে না। যদি ব্রিডার যা চায় সেই অনুযায়ী যদি জেনেটিক ম্যাটেরিয়াল বিহেভ না করে, কিছুই করার নেই। কোন একটা ক্রপ ভ্যারাইটির ফিল্ডে অ্যাগ্রোনমিক প্র্যাকটিস যেগুলো আছে, মনে করো ফার্টিলাইজার দেওয়ার দরকার, ফার্টিলাইজার দিলে ক্রপ ভালো হবে, না দিলে খারাপ হবে, এটা কৃষকও জানে, সবাই জানে, তোমরাও জানো, কোর্স অ্যাগ্রোনমিক। তার প্রয়োজন অনুযায়ী ইরিগেশন না দিলে, ওয়াটার না দিলে সেই প্রয়োজনীয় ইল্ড দিবে না। উইডিং না করলে ইল্ড কমে যাবে, ইল্ড লস হবে। ইনসেক্টিসাইড, পেস্টিসাইড প্রয়োজন মতো না দিলে কাঙ্ক্ষিত ইল্ড পাবে না। ঠিক আছে, এই মেজারমেন্ট গুলো নিলে কাঙ্ক্ষিত ইল্ড পাবে ক্রপে। এখন জেনেটিক ম্যাটেরিয়াল কি ধরনের বিহেভ করবে, এটার উপর নির্ভর করে প্ল্যান্টকে কতটুকু ইমপ্রুভ করা যাবে জেনেটিক্যালি। আর জেনেটিক বলতে তোমরা নিচের লেভেল গুলাতে দেখো তো, এই টার্ম গুলা একটু তোমাদের আইডিয়া আছে কিনা, খেয়াল করে কিনা। তোমাদেরকে পড়ানো হয়েছে এলিল কি, এলিল বা জিন কি জিনিস। তাহলে এলিল বা জিন এক ধরনের বিহেভ করবে ক্রপের ক্ষেত্রে, যখন ক্রপের জেনেটিক মেকআপ চেঞ্জ করবে ব্রিডার।
অ্যালিলিক আর জেনিক বিহেভিয়ার যেটা অ্যাটলিস্ট এটুকু তো জানো, ডমিনেন্স, রিসিসিভ জিনিস, ইন্টারেকশন, মিউটেশন, এগুলাতে কি হয়? What is dominance? What is recessive? Interaction, mutation, level 3 তে পড়ছো। তারপরে ক্রোমোজোমাল বিহেভিয়ার, জিনগুলো তো ক্রোমোজোমেরই অংশ, ক্রোমোজোমে থাকে, বা ক্রোমোজোমাল সেগমেন্টই হলো জিন। ঠিক আছে? এখন ক্রপের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ প্লয়েডি লেভেল আছে, কোনগুলা ডিপ্লয়েড, কোনগুলা পলিপ্লয়েড। ডিপ্লয়েড কোনগুলা? দুই সেট ক্রোমোজোম যেখানে আছে সেলের মধ্যে, ওগুলা ডিপ্লয়েড সেল, আর ওই অর্গানিজমকে আমরা ডিপ্লয়েড অর্গানিজম বলি। পলিপ্লয়েড মোর দ্যান 2 সেট ক্রোমোজোম যেখানে উপস্থিত থাকে, পলিপ্লয়েডাল ক্রপ। যেমন হুইট, অনেক 6 সেট ক্রোমোজোম আছে, হেক্সাপ্লয়েড। এই ধরনের আরো অনেক ক্রপ আছে। ক্রোমোজোমের মধ্যে ক্রসিং আবার হয়, রিকম্বিনেশন হয় ডিউরিং মেয়োসিস সেল ডিভিশনের ক্ষেত্রে। যখন রিপ্রোডাক্টিভ স্টেজে মেল ফিমেল গ্যামেট তৈরি হয়, মেয়োসিসের আলটিমেট রেজাল্টই হলো গ্যামেট তৈরি হওয়া। তখন অনেকগুলো ঘটনা ঘটে। ক্লিয়ার? এরপরে ক্যারেক্টার বিহেভিয়ার। ক্যারেক্টারের মধ্যে phenotypic character, genotypic character, qualitative character, quantitative character. What is phenotype, genotype, qualitative character, quantitative character? level 3 তে আলাপ করা হয়েছে পড়ানো। তারপরেও এখানে আরেকবার একটু তোমাদের দৃষ্টিপাত আমি করতেছি। দেখো জিনিসগুলো মনে পড়ে কিনা। এগুলা ভালো না বুঝলে ব্রিডিং বুঝবা না। চলে যাই আমরা একটু তারপরে স্লাইডে। ক্যারেক্টার বিহেভিয়ার। ফেনোটাইপ, জেনোটাইপ বুঝো তো? প্ল্যান্টের বা অর্গানিজমের ফেনোটাইপ কোনগুলো? যেগুলা বাইরে থেকে দেখা যায়, যেগুলো আমরা চোখের সামনে দেখি, এগুলো হলো ফেনোটাইপ। ওই বৈশিষ্ট্যগুলো বাহ্যিক বৈশিষ্ট্য, যেগুলোর উপর ভিত্তি করে ব্রিডার সিলেকশন অপারেশন করে, সিলেকশন তো পরিচালনা করে। upon which selection and other breeding methods operate, controlled by phenotype নির্ধারণ করে কে? যেমন মেন্ডেলিয়ান এক্সপেরিমেন্টে মটরশুটিতে কিছু গাছ লম্বা, কিছু গাছ খাটো, এই যে টল ডোয়ার্ফ, এগুলো নির্ধারণ করতেছে কি? জিন। ঠিক আছে? কোন জিন ডমিন্যান্ট, যে হোমোজাইগাস হেটারোজাইগাস কন্ডিশনে ফেনোটাইপ প্রকাশ করতে পারে, সেই হলো ক্যারেক্টারটা ডমিন্যান্ট ক্যারেক্টার। আর ডমিন্যান্ট ক্যারেক্টার যাই জিনটাকে আমরা ডমিন্যান্ট জিন বলি। আর যে শুধুমাত্র অনলি হোমোজাইগাস কন্ডিশনে ফেনোটাইপ এক্সপ্রেস করতে পারে, হেটারোজাইগাস কন্ডিশনে পারে না, ওইটাই হলো রিসিসিভ জিন আর রিসিসিভ ক্যারেক্টার বলি ওই ক্যারেক্টারটাকে। ক্লিয়ার? Depending upon the factors involved, qualitative character controlled by one or two major genes and usually insensitive to environment. ক্যারেক্টারের পিছনে কতগুলা ফ্যাক্টর দায়ী, দ্যাট মিন্স কতগুলা লোকাস ইনভলভ, কতগুলা জিন ইনভলভ। তার উপর ভিত্তি করে ক্যারেক্টার দুই ধরনের, একটা হলো কোয়ালিটেটিভ ক্যারেক্টার, একটা হলো কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার। যাদের থ্রিও একটু পড়ানো হয়েছিল। Qualitative character controlled by one or two major genes and usually insensitive to environment. Just what?
যেমন মেন্ডেল গবেষণা করছে মটরশুঁটি নিয়ে, মটরশুঁটির যে ক্যারেক্টার গুলা ছিল ওগুলা ছিল কোয়ালিটেটিভ ক্যারেক্টার, সবগুলা ক্যারেক্টারই কোয়ালিটেটিভ ক্যারেক্টার, সিঙ্গেল জিন দ্বারা নিয়ন্ত্রিত এরা ক্যারেক্টার গুলা, যার কারণে ক্যারেক্টার গুলা তোমার একটু জেনারেশনে ক্লিয়ার কাট সেগ্রিগেশন হয়ে যায় 3:1 ফেনোটাইপিক রেশিওতে। এনভায়রনমেন্টের কোনো ভূমিকা নাই, অর্থাৎ এনভায়রনমেন্টের প্রতি এরা সেন্সিটিভ না, ইনসেন্সিটিভ, just like these qualitative traits. এরা ফেনোটাইপ দেখে ইজিলি আইডেন্টিফাই করা যায় এবং এদেরকে মেজার করার দরকার হয় না, নো নিড টু মেজার দ্য ট্রেট, জাস্ট গুনে গুনে বলে দেওয়া যায়, কন্ট্রোলড বাই 1 or 2 loci। ডান পাশে একটা বার ডায়াগ্রাম বলে না, এটা দেখো রেড কালার ফ্লাওয়ার বিশিষ্ট ফুলের সাথে হোয়াইট কালারের ক্রস করলে F2 জেনারেশনে এসে এই ধরনের হয়, ফেনোটাইপিক রেশিও হয় হোয়াইট 1 পিঙ্ক 2 রেড 1, ফেনোটাইপিক রেশিও 1:2:1, কোয়ালিটেটিভ ক্যারেক্টার একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এই যে হোয়াইট এন্ড রেড ক্যারেক্টারটা, এদের সাথে রিলেশন কে কাদের উপর ডমিনেন্ট নাকি কেউ বলতে পারবা? এটা কি কমপ্লিট ডমিনেন্সের গ্রাফটা দেখানো আছে নাকি ইনকমপ্লিট ডমিনেন্ট অর পার্শিয়াল ডমিনেন্স? Partial dominance. এই যে দেখালাম Partial dominance. পার্শিয়াল অর ইনকমপ্লিট ডমিনেন্স, অর্থাৎ রেড কালারের ডমিনেন্স শো করতে পারতেছে না। হেটারোজাইগাস কন্ডিশনে পিঙ্ক কালার আসে, হোমোজাইগাস রেড আর হোমোজাইগাস হোয়াইট। মনোহাইব্রিড ক্রস লেভেল 3 তে প্রবলেম গুলো সলভ করছো তোমরা প্র্যাকটিক্যাল খাতে। মনোহাইব্রিড ক্রস ইনকমপ্লিট ডমিনেন্স অর পার্শিয়াল ডমিনেন্স। যদি কমপ্লিট ডমিনেন্স হতো তাহলে ফেনোটাইপিক রেশিও হতো 3:1। ক্লিয়ার কিনা? টল এন্ড ডোয়ার্ফের মধ্যে যে ক্রসটা দেখানো আছে মেন্ডেলিয়ান এক্সপেরিমেন্টে, এটা ইনকমপ্লিট ডমিনেন্সের এক্সাম্পল দিলাম ইচ্ছা করে। এগুলাই হলো কোয়ালিটেটিভ ক্যারেক্টার। এটা মেজার করার জন্য কোনো তোমার স্ট্যাটিস্টিক্স বা অ্যানালাইসিস করার জন্য স্ট্যাটিস্টিক্স দরকার হয় না, সিম্পলি চোখে দেখেই গণনা করেই বলে দেওয়া যায় এই ধরনের ক্যারেক্টার। আসো কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার কোনগুলো? আমাদের মেইন আলোচনার বিষয় থাকবে কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার, কন্ট্রোলড বাই মেনি ফ্যাক্টরস অর জিন। যে ক্যারেক্টার গুলো অনেকগুলো ফ্যাক্টর নিয়ন্ত্রণ করে, অনেকগুলো জিন নিয়ন্ত্রণ করে এবং গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এবং ফেনোটাইপিক এক্সপ্রেশনের ক্ষেত্রে পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এই ধরনের ক্যারেক্টার গুলার ফেনোটাইপ নির্ভর করে জিনের উপরে প্লাস এনভায়রনমেন্টের উপর। ফেনোটাইপ ইকুয়াল টু জেনোটাইপ প্লাস এনভায়রনমেন্ট। কোয়ালিটেটিভ ক্যারেক্টারের ক্ষেত্রে জেনোটাইপটাই ফেনোটাইপ প্রকাশ করতেছে বা নিয়ন্ত্রণ করতেছে। কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারের ক্ষেত্রে ফেনোটাইপ নিয়ন্ত্রণ করে জেনোটাইপ এবং এনভায়রনমেন্ট, দুইটার ইন্টারঅ্যাকশনের রেজাল্টটা হয় ফেনোটাইপ। যেহেতু অনেকগুলা ফ্যাক্টর, অনেকগুলা জিন দায়ী এবং প্রত্যেকটা ফ্যাক্টরেরই ইফেক্ট থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র ইফেক্ট। আর ক্রপকে ইমপ্রুভ করতে গেলে যে ক্যারেক্টারগুলো ইমপ্রুভ করতে হয় সবগুলা ক্যারেক্টারই, ম্যাক্সিমাম ক্যারেক্টারই হলো কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার। অল দ্য এগ্রোনমিক ক্যারেক্টার্স আর দ্য কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার্স।
তাহলে আমাদের এনহ্যান্স দিতে হবে, গুরুত্ব দিতে হবে কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারকে ইমপ্রুভ করতে হবে। ধরে নাও রাইসের একটা ভ্যারাইটি, তার ইল্ড কম, ইল্ডকে বাড়াতে হবে। রাইসের একটা ভ্যারাইটি তুমি তার অ্যাগ্রোনমিক প্র্যাকটিস যেগুলো আছে, ফার্টিলাইজার, ইনসেক্টিসাইড, পেস্টিসাইড, ইরিগেশন, সব ঠিকঠাক মতো দিলেই সে কাঙ্ক্ষিত ফলাফল একটা দিবে, যেটা তার প্রেসক্রিপশনে আছে। ওগুলা না দিলে সে দিবে না। ওগুলা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে এখন আর ইল্ড ভালো দিচ্ছে না, তাহলে তার ইল্ডকে চেঞ্জ করতে গেলে তার জেনেটিক মেকআপ চেঞ্জ করতে হবে, অর্থাৎ নতুন ক্যারেক্টারকে ইমপ্রুভ করতে হবে, জেনেটিক মেকআপ চেঞ্জ করে, তাহলে ইল্ড বাড়বে। যেমন মনে করো কোন রাইসের ভ্যারাইটি, তার যদি নাম্বার অফ টিলার্স পার প্ল্যান্ট বেড়ে যায়, তাহলে স্বাভাবিক কারণে তার ইল্ড বাড়বে। কিন্তু নাম্বার অফ টিলার্স তুমি সার, পানি, তারপরে ইনসেক্টিসাইড, পেস্টিসাইড বাড়াই দিলেই কিন্তু নাম্বার অফ টিলার্স বাড়বে না। তার একটা এই টিলার যা দেওয়ার সে ঠিকঠাক মতো ইকোনমিক্স প্র্যাকটিস গুলা করলে দিবে, কিন্তু তার টিলার বাড়ানোর মাধ্যমে ইল্ড বাড়াতে গেলে তার জেনেটিক মেকআপ চেঞ্জ করতে হবে। কোন একটা ভ্যারাইটি, ক্রপ রাইসের ভ্যারাইটি মনে করো খুব টল, হেলে পড়ে যায়, এখন তাকে ডোয়ার্ফ করতে গেলে তার জেনেটিক মেকআপ চেঞ্জ করতে হবে। অন্য যে রাইসের ভ্যারাইটি, ডোয়ার্ফ ভ্যারাইটি গুলো আছে, ওখান থেকে জিন নিয়ে আসতে হবে, তাহলে তার ইল্ড বাড়বে। ক্লিয়ার? এগুলা হলো তোমার কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার। ইল্ড একটা কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার, এর পিছনে অনেকগুলা ফ্যাক্টর জড়িত, অনেকগুলা সমন্বিত ফলাফল হলো ইল্ড। তাহলে কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারের আদ্যপান্ত জানা থাকতে হবে, কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারের অ্যানালাইসিস মেথড জানা থাকতে হবে, স্ট্যাটিস্টিক্স জানা থাকতে হবে, কিভাবে কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার গুলো আমরা অ্যানালাইসিস। দেখো এই ধরনের একটা স্লাইড তোমাদেরকে লেভেল দেওয়ার কথা। কোয়ালিটেটিভ ক্যারেক্টার আর কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারের কম্পারিজন আর পার্থক্য যেটাই বলো না কেন, নেচার অফ ট্রেটস, concerned with traits that have Mendelian inheritance and can be described according to the kind and can be unambiguously categorized. বুঝো কিনা দেখো, মেন্ডেলিয়ান ক্যারেক্টার গুলা এবং এদের প্যাটার্ন অফ ইনহেরিটেন্স হলো মেন্ডেলিয়ান প্যাটার্নে তারা ইনহেরিট হয়। Quantitative character traits are described in terms of the degree of expression of the trait rather than kind. কত ডিগ্রিতে কতটুকু ক্যারেক্টারটা এক্সপ্রেস হচ্ছে ওইটার উপর নির্ভর করে। এখানে কোনো কোয়ালিটেটিভ ক্যারেক্টারের মতো ভাগ করা যায় না। কোয়ালিটেটিভ ক্যারেক্টার স্কেল অফ ভেরিয়েবিলিটি, traits provide this continuous phenotypic variation. আর কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার কন্টিনিউয়াস ভেরিয়েশন তৈরি করে পপুলেশনের মধ্যে। This continuous variation means যেমন মেন্ডেলিয়ান ক্যারেক্টার গুলো F2 জেনারেশনে মনোহাইব্রিড কমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে ফেনোটাইপিক রেশিও হয় 3:1, যদি ইনকমপ্লিট অর পার্শিয়াল ডমিনেন্স হয় 1:2:1। এটাই হলো ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন। কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারের ক্ষেত্রে এই ধরনের কোনো ভেরিয়েশন হয় না, এটা কন্টিনিউ ভেরিয়েশন তৈরি হয়। এটাই হলো ডিগ্রি। নাম্বার অফ জিনস কোয়ালিটেটিভ ক্যারেক্টারের ক্ষেত্রে একটা বা দুইটা ইনভলভ থাকে, আর এখানে যেহেতু অনেকগুলো ফ্যাক্টর জড়িত, যার কারণে সিঙ্গেল জিনের ইফেক্ট সাধারণত যদি মিসিংও হয় কোনো একটা সিঙ্গেল ফ্যাক্টর, এটা ডিসার্নেবল হয় না, অর্থাৎ খুব একটা গুরুত্ব বহন করে না। Statistical analysis.
কোয়ালিটেটিভ ক্যারেক্টারগুলোর মধ্যে খুব স্ট্যাটিস্টিক্স নাই, quite straightforward and is just গণনা করেই বলে দেওয়া যায়। কিন্তু quantitative characterগুলোর analysis provides estimates of population parameters. population parameter গুলো estimate করতে হয়, এটা statistics লাগে। এখানে statistics লাগলেও qualitative character simple statistics। ওকে, নেক্সট চলে যাই। আমাদের আগেই বলেছিলাম আমাদের কনসার্ন হলো কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার নিয়ে। প্ল্যান ব্রিডিং করা মানে হলো কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারকে ইমপ্রুভ করা। এই জন্য তোমাদের স্ট্যাটিস্টিক্স পড়তে হয়, তোমার লেভেল 2 তে তোমাদেরকে স্ট্যাটিস্টিক্স পড়ানো হয়েছে। আমরা লেভেল 4 এ প্ল্যান ব্রিডিং এ যেটা আমাদের স্ট্যাটিস্টিক্স এর যা কাজে লাগে এটাকে বায়োমেট্রি বা বায়োলজিক্যাল স্ট্যাটিস্টিক্স বলে। অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্যাল মেথড আর to the analysis and interpretation of biological variation. This is called biometry or biological statistics. তুমি স্ট্যাটিস্টিক্স পড়ে আসছো, ওই স্ট্যাটিস্টিক্স এ এখন অ্যাপ্লাই করবা তুমি বায়োলজিক্যাল সায়েন্সের অ্যানালাইসিসের ক্ষেত্রে। এটাই হলো বায়োমেট্রি আর বায়োলজিক্যাল স্ট্যাটিস্টিক্স। বায়োমেট্রির দুটা ব্রাঞ্চ আছে বড় ভাগে, একটা হলো কোয়ান্টিটেটিভ জেনেটিক্স আর একটা হলো পপুলেশন জেনেটিক্স। কোয়ান্টিটেটিভ জেনেটিক্স কোনগুলো? কনসার্নড উইথ কোয়ান্টিটেটিভ ট্রেটস, অর্থাৎ কোয়ান্টিটেটিভ স্টাডি করা, অ্যানালাইসিস করা, ইন্টারপ্রিট করা। দিস ইজ কোয়ান্টিটেটিভ জেনেটিক্স। Population genetics concerned with gene frequency, gene pool, and population behavior. This is called population genetics. Quantitative genetics analysis, interpretation এগুলো নিয়ে একটু বেশি ডিসকাস করি। Population genetics খুব বেশি এখানে ডিসকাস করা হয় না বা পড়ানো হয়, কারণ মাস্টার্সে আমরা একটু পড়াই। ক্লিয়ার? চেঞ্জ করলাম। কোয়ালিটেটিভ ক্যারেক্টার যে স্লাইডটা আগেও দেখাইছিলাম, ইজিলি আইডেন্টিফাই করা যায়, রেশিও তৈরি করা যায়, ফেনোটাইপিক ক্লাস হয়ে যায়। এটা হলো ইনকমপ্লিট আর পার্সিয়াল ডমিনেন্স এর ফেনোটাইপিক ক্লাস হতো দুইটা, ডমিনেন্ট রিসেসিভ। আর যেহেতু ইনকমপ্লিট আর পার্সিয়াল ডমিনেন্স, এটা হলো তার ফেনোটাইপিক রেশিও। In case of quantitative character, traits or characters are governed by several genes and with small individual effects and environment. These genes are কোনো একটা ক্যারেক্টার, ফেনোটাইপিক ক্যারেক্টার এক্সপ্রেশনের ক্ষেত্রে অনেকগুলা জিন দায়ী প্লাস এনভায়রনমেন্টও দায়ী। দুইটার সম্মিলিত প্রভাবে ফেনোটাইপ প্রকাশিত হয়। এই ধরনের জিনগুলোকে বলা হয় পলিজিনস এবং ক্যারেক্টারকে বলা হয় পলিজেনিক ক্যারেক্টার। কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার, পলিজেনিক ক্যারেক্টার, এগুলো সিমিলার টার্ম। Polygenic inheritance or inheritance of quantitative characters. Inheritance pattern of qualitative characters হলো phenotypic class হবে
F2 generation 1:2:1. Complete dominance, partial dominance এর ক্ষেত্রে polygenic inheritance pattern কি হবে? A situation in which many gene or loci or multiple gene loci contribute to a single phenotypic trait. তোমরা লেভেল 3 তে এখানে আবার ভুলক্রমে কিন্তু মাল্টিপল অ্যালিল পড়বে না, এটা হলো মাল্টিপল লোকাস, অনেকগুলা জিন লোকাস, অনেকগুলা জিন কন্ট্রিবিউট টু এ সিঙ্গেল ফেনোটাইপিক ট্রেট। ঠিক আছে, একটা হলো মাল্টিপল অ্যালিল আর একটা হলো multiple gene or multiple locus contribute to a single phenotypic trait. এই ধরনের একটা एग्जांपल লেভেল 3 তে তোমাদেরকে পড়ানো হয়েছে, দেখো এটা খেয়াল করে কিনা। মাল্টিপল ফ্যাক্টর হাইপোথিসিস, একটা মাল্টিপল অ্যালিল ছিল আর একটা হলো মাল্টিপল ফ্যাক্টর হাইপোথিসিস। প্রথম এটার সন্ধান পান ফার্স্ট ডেমনস্ট্রেশন অফ এ পলিজেনিক ট্রেট হুইটের ভিতরে একটা পলিজেনিক ক্যারেক্টার প্রথম এটা অবজার্ভ করে নিলসন এলি, তার গবেষণা থেকে বেরিয়ে আসে 1909 সালে। And white wheat pigment in a wheat pulse, গমের দানার যে গ্রেইন কালার হুইট, সেটা অনেকগুলো ফ্যাক্টর তাই সেটাই হলো মাল্টিপল ফ্যাক্টর হাইপোথিসিস বা কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারের বেসিক জিনিস। সেটা নেলসন এলি প্রথম আবিষ্কার করলেন তার গবেষণা থেকে। কি ছিল সেটা লেভেল 3 তে একটু দেখানো হয়েছে। আমি এদিকে আবার আনি, এই যে দেখো এই স্লাইডটা তোমাদেরকে লেভেল 3 তে মাল্টিপল ফ্যাক্টর হাইপোথিসিস পড়ানো হয়েছে। কমপ্লিটলি গ্রেইন বিশিষ্ট হুইটের সাথে কমপ্লিট হোয়াইট কালার গ্রেইন বিশিষ্ট হুইটের ক্রস করে F1 জেনারেশনে মিক্সার কালার পেল, মিডিয়াম কালার, অর্থাৎ লাইট রেড যেটা বা ইন্টারমিডিয়েট রেড। এটা হলো নেলসনের এক্সপেরিমেন্ট। F1 জেনারেশনে যখন F1 দুইটা ক্রস করে সে F2 জেনারেশন তৈরি করলো, তখন সে দেখলো F2 জেনারেশনে আর হুইটের ফেনোটাইপিক ক্লাস 2টা বা 3টা থাকতেছে না, অনেকগুলা ক্লাস হয়ে যাচ্ছে। তখন তার মাথায় ঢুকলো যে এটা তো একটা বা 2টা জিন দ্বারা নিয়ন্ত্রিত নয়, বা এটা পলিজেনিক কোয়ালিটেটিভ ক্যারেক্টার না, এখানে ফেনোটাইপিক ক্লাস চলে আসছে। এবং ফেনোটাইপিক রেশিও হলো 1:4:6:4:1। টোটাল হলো কয়টা? 16টা হলো টাইপ তৈরি হলো। 16টা জেনোটাইপকে ফেনোটাইপিক ক্লাস হচ্ছে 5টা, 1 4 6 4 1। তখন তার মাথায় ঢুকলো যে এটা তো সিঙ্গেল জিন দ্বারা নিয়ন্ত্রিত নয়, ঠিক আছে, এটা হলো 2টা জিন দ্বারা নিয়ন্ত্রিত। তো আমরা এখন যাই তাহলে একটু আবার ব্যাকে, যেটা নেলসন এলির এক্সপেরিমেন্ট ছিল। First demonstration of a polygenic trait Nelson Eli in a multiple factor hypothesis. এটা হলো তার এক্সপেরিমেন্টের বিষয়। রেড এবং হোয়াইট হুইট পিগমেন্ট কালার ডেভেলপমেন্টের জন্য দায়ী ফেনোটাইপটা বা দায়ী বৈশিষ্ট্যটা 2টা হলো F2 জেনারেশনে যেভাবে ক্যারেক্টার তৈরি হচ্ছে সেটা থেকেই সেই এই কনক্লুশনে আসলো। সেখান থেকে এখন
আসি আমরা জেনেটিক বেসিস অফ নরমাল ডিস্ট্রিবিউশন আর বেসিস অফ কন্টিনিউয়াস ভেরিয়েশন, যেটা আমি আগেই বলেছি। কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারগুলো ফেনোটাইপের মধ্যে কন্টিনিউয়াস ভেরিয়েশন তৈরি করে, যেটা কোয়ালিটেটিভ ক্যারেক্টার কন্টিনিউয়াস ভেরিয়েশন তৈরি করে না বা করতে পারে না। একটা বা দুইটা জিন দ্বারা নিয়ন্ত্রিত এরা কন্টিনিউয়াস ভেরিয়েশন তৈরি করবে না পপুলেশনের মধ্যে। কিভাবে কন্টিনিউয়াস ভেরিয়েশনটা তৈরি করে এটা তোমাদেরকে অনলাইন ক্লাসে বোঝানো আমার জন্য একটু সমস্যাই হয়ে যাবে, যেহেতু এগুলো আমরা বোর্ডে এগুলো দেখাই, লিখতে হয় কিছু। তারপরেও আমি চেষ্টা করব। আগে জেনে নাও কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারের বৈশিষ্ট্যগুলো বা ফিচার। The characters are highly influenced by environment. এই ধরনের ক্যারেক্টারগুলো ফেনোটাইপিক এক্সপ্রেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে পরিবেশ বা এনভায়রনমেন্ট, আর এগুলো পলিজেনিক ইন নেচার। অনেকগুলা জিন বা অনেকগুলা লোকাস দায়ী থাকে। কন্টিনিউয়াস রেঞ্জ অফ ভেরিয়েশন, এরা পপুলেশনের ভিতরে কন্টিনিউয়াস একটা ভেরিয়েশন তৈরি করে। কন্টিনিউয়াস ভেরিয়েশন বলতে যেটা তোমাদেরকে আমি স্লাইডটা দেখাইছিলাম, যেমন এই ক্যারেক্টারটা, এটা দেখানো আছে এখানে দুইটা লোকাস, অর্থাৎ একটা লোকাস আর আরেকটা লোকাস সি দ্বারা ইন্ডিকেট করা আছে, এবং F1 জেনারেশনে দুইটা লোকাসই হেটারোজাইগাস, কারণ এই F1টা তৈরি করেছে একটা রেড এর সাথে আরেকটা হোয়াইট ক্রস করে, সেটা এখানে দেখানো নেই, জাস্ট F1টা এখানে দেখানো আছে। তাহলে F1 এর জেনোটাইপ ফর টু লোকাস হেটারোজাইগাস হবে। দুইটা F1 যখন ক্রস করব তখন F2 জেনারেশন তৈরি হবে। এই F2 জেনারেশনে লেভেল 3 তে একটু কাজ দেওয়া আছে, তোমরা F2 যখন ডাইহাইব্রিড ক্রস F2 চেকার বোর্ড তোমরা বুঝে থাকো, সে একটা হবে বোথ লোকাস হোমোজাইগাস ডমিনেন্ট। ক্লিয়ার কিনা? দুইটা লোকাসেই একটা জেনোটাইপের ক্ষেত্রে দুইটা লোকাস হোমোজাইগাস ডমিনেন্স থাকবে। দুইটা লোকাসে হোমোজাইগাস ডমিনেন্ট মানে কি, সেখানে ডমিনেন্ট আর লোকাসও দুইটা অ্যালিল ডমিনেন্ট আছে। F2 জেনারেশনে যেখানে 16 ভাগের 1 ভাগ ডার্ক রেড হলো, এখন সেটা অফলাইন ক্লাস হলে আমি বোর্ডে দেখাতাম, অনলাইনে আমি দেখাতে পারতেছি। এখানে ডমিনেন্ট দুইটা আর আছে, ডমিনেন্ট সি আছে, অর্থাৎ ডমিনেন্ট 4টা অ্যালিল আছে, যার কারণে এটা, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যালিল কন্ট্রিবিউট করতেছে তার কালার পিগমেন্টেশনের ক্ষেত্রে। আর লাস্ট ওয়ান 16 ভাগের 1 ভাগ, যেখানে দুইটা লোকাসের 4টা অ্যালিল হলো হোমোজাইগাস রিসিসিভ। রিসিসিভ মানে তার কালার পিগমেন্টেশনে কোনো কন্ট্রিবিউট করতেছে না, যার কারণে তার কোনো কালারই নেই 16 ভাগের 1 ভাগ। এটা হয়ে যাচ্ছে কমপ্লিট হোয়াইট। আর 16 ভাগের 4 ভাগ, এই 4টা জেনোটাইপের মধ্যে 4টা অ্যালিল আছে, দুইটা জিনের 2 পেয়ার অ্যালিল, অর্থাৎ 4টা অ্যালিল। আমি বলতেছি 4টা অ্যালিলের 3টা অ্যালিল ডমিনেন্ট, একটা রিসিসিভ, অর্থাৎ একটা রিসিসিভ 3টা কন্ট্রিবিউট করতেছে কালার পিগমেন্টেশনে, যার কারণে এখানে 4টা কন্ট্রিবিউট করতেছে। এটা হচ্ছে এখানে কালার পিগমেন্টেশন একটু কম হলো, যেহেতু তার কন্ট্রিবিউটিং অ্যালিল এখানে একটা কমে গেছে। 16 ভাগের 6টাতে 2 পেয়ার অ্যালিল, অর্থাৎ টোটাল 4টা অ্যালিলের 2টা অ্যালিল এই 6, বাকি 2টা অ্যালিল রিসিসিভ, যার কারণে এখানে কালার তৈরি বা কালার ফরমেশনটা আরেকটু কমে গেছে। 16 ভাগের 6টা, 16 ভাগের 4টা, এই 4টা জেনোটাইপের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে 4টা অ্যালিল আছে, 4টার মধ্যে শুধুমাত্র একটা ডমিনেন্ট, বাকি হলো রিসেসিভ, যার কারণে এখানে কালার পিগমেন্টেশন আরো কমে গেছে, কালার তৈরি হওয়াটা। কারণ এখানে কন্ট্রিবিউটিং অ্যালিল হলো একটা, এই প্রত্যেকটা গ্রেনের মধ্যে।
আর এখানে তো কোনো কন্ট্রিবিউটিং অ্যালিলই নেই, অর্থাৎ ডমিনেন্ট অ্যালিল নাই, কালার তৈরি টোটালি করতে পারতেছে না। ঠিক আছে, তাহলে এখানে ফেনোটাইপিক ক্লাস কয়টা হয়ে যাচ্ছে? 5টা হয়ে যাচ্ছে না? ওয়ান ইস টু 4:6:4:1 2 পেয়ার অ্যালিল নিয়ন্ত্রণ করতেছে কালার পিগমেন্টেশনের জন্য দায়ী যে ফেনোটাইপটা। কিন্তু মেন্ডেলিয়ান ক্যারেক্টার বা মেন্ডেলিয়ান প্যাটার্ন অনুসারে, মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স অনুসারে ডাইহাইব্রিড ক্লাসের ক্ষেত্রে ফেনোটাইপিক ক্লাস 4টা, খেয়াল আছে কিনা? 9:3:1 9:3:1 বাট সেটা হচ্ছে না 1:4:6:4:1, কারণ এখানে 2 পেয়ার এলিল একটা ক্যারেক্টার কন্ট্রোল করতেছে। যার কারণে এখানে এই ফেনোটাইপিক রেশিও তৈরি হলো। তোমার কোয়ান্টিটি প্যাটার্ন অফ কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারস এর ইনহেরিটেন্স। এখন এই ক্যারেক্টারটা যদি আরো বেশি অ্যালিলিক পেয়ার দ্বারা নিয়ন্ত্রিত হতো তাহলে কি হতো? এখানে তো 2 পেয়ার অ্যালিল বা 2টা জিন কন্ট্রোল করতেছে একটা ক্যারেক্টার। এখানে যদি মোর দ্যান 2 হতো, 3 হতো, 4 হতো, 5 হতো, তাহলে F2 জেনারেশনে কি ফেনোটাইপিক ক্লাস আরো বেড়ে যেত কিনা? অনেকগুলা ফেনোটাইপিক ক্লাস হতো না? এটাই হলো মাল্টিপল ফ্যাক্টর হাইপোথেসিসের কনসেপ্টটা। ঠিক আছে, কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারস এর ফিচার কি হবে? হাইলি ইনফ্লুয়েন্সড বাই এনভায়রনমেন্ট, এগুলো অনেকগুলো ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং পপুলেশনের মধ্যে কন্টিনিউয়াস একটা ভেরিয়েশন তৈরি করবে। বুঝা গেছে? আমি একটা মাল্টিপল ফ্যাক্টর হাইপোথেসিস লেভেল 3 তে যেটা নিয়ে আসলাম, ওই ক্যারেক্টারটা 2 পেয়ার অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে এটা যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়, তাহলে পপুলেশনের মধ্যে কন্টিনিউয়াস ভেরিয়েশন কিভাবে তৈরি হয় এই জিনিসটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো ওই ধরনের একটা ক্যারেক্টার অ্যালিল দ্বারা নিয়ন্ত্রিত হয়, যদিও কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারগুলো অনেকগুলো ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়, আমি এখানে শুধুমাত্র 2টাকে কনসিডার করলাম। ঠিক আছে, একটা লোকাসকে A দ্বারা ইন্ডিকেট করলাম, একটা লোকাসকে B দ্বারা ইন্ডিকেট করলাম। যেটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখালাম, এই যে এখানে একটা R লোকাস, একটা C লোকাস, তারা আসলে কন্ট্রিবিউট করতেছে ডমিনেন্ট অ্যালিল যত বেশি থাকবে তত, অর্থাৎ ক্যারেক্টারকে ফেনোটাইপিক এক্সপ্রেশনের ক্ষেত্রে কন্ট্রিবিউট করতেছে। রিসিসিভ অ্যালিল থাকলে সে কন্ট্রিবিউট করতে পারতেছে না। যত বেশি ডমিনেন্ট অ্যালিল ফেনোটাইপিক্যালি তার এক্সপোজার তত বেশি। তাহলে এখানে যদি অর্থাৎ ডমিনেন্ট অ্যালিল, ডমিনেন্ট ক্যাপিটাল আর ক্যাপিটাল সি কন্ট্রিবিউশন ইকুয়াল না, অর্থাৎ এ যতটুকু আর ডমিনেন্ট আর যতটুকু এই লোকাসে যতটুকু কন্ট্রিবিউট করতেছে, ডমিনেন্ট এই অ্যালিলটাও ততটুকু কন্ট্রিবিউট করতেছে। অর্থাৎ এখানে যদি আরো আমি লোকাস সি ডি ই এফ জি এইচ দ্বারা ইন্ডিকেট করি, সেম একই পরিমাণ কন্ট্রিবিউট করবে। একই পরিমাণ যদি কন্ট্রিবিউট করে তারা, তাহলে আমি এদেরকে আর তোমার ল্যাটারিং না করে আমি ওদেরকে তাদের একটা ভ্যালু দিলাম। দেখো এখানে 2টা লোকাসের 4টা অ্যালিল ডমিনেন্ট কন্ডিশনে আছে, তার মানে কি ফেনোটাইপিক্যালি সে ফুলি এক্সপোজ করতে পারতেছে।
ক্লিয়ার কিনা? আর যেখানে রিসিসিভ অ্যালিল গুলো আছে সে ওই ক্যারেক্টার ফেনোটাইপিক এক্সপ্রেশনের ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারতেছে না। এই জন্য ব্রিডিং এর ভাষায় কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারের ক্ষেত্রে যেই প্যারেন্টের মধ্যে কন্ট্রিবিউট একটা ক্যারেক্টার ফেনোটাইপিক কোয়ান্টিটেটিভ ক্যারেক্টার ফেনোটাইপিক এক্সপ্রেশনের ক্ষেত্রে ডমিনেন্ট অ্যালিল গুলো থাকবে, অর্থাৎ যারা ক্যারেক্টারকে ফেনোটাইপিক এক্সপ্রেশনের ক্ষেত্রে কন্ট্রিবিউট করে, পজিটিভ কন্ট্রিবিউট, সোজা কথা, ওদেরকে লার্জ ভাষায়। এই জন্য আমরা প্যারেন্ট 1 কে বললাম লার্জার প্যারেন্ট এবং প্যারেন্ট 2 কে বললাম স্মলার প্যারেন্ট, যেখানে রিসিসিভ অ্যালিল গুলো আছে, যেখানে ফেনোটাইপিক এক্সপ্রেশনের ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারতেছে না। এগুলোকে পজিটিভ অ্যালিল, এগুলোকে নেগেটিভ অ্যালিলও বলা যায়, এগুলোকে ইনক্রিজিং অ্যালিল, এগুলোকে ডিক্রিজিং অ্যালিলও বলা যায়। তো আমি এখানে তাদেরকে বায়োমেট্রিতে যেটা আছে, ক্যাপিটাল লেটার মিনস ইনক্রিজিং অ্যালিল, ক্যারেক্টারকে ইনক্রিজ করতেছে, স্মল লেটার ডিক্রিজিং অ্যালিল ডিক্রিজ করতেছে। তো এই ধরনের যদি দুইটা হোমোজাইগাস প্যারেন্টের মধ্যে ক্রস করি, F1 জেনারেশন, ওই তো তোমার গমের দানার মতোই তো F1 জেনারেশন। এটাকে আমি তার আগে যেমন আগেই বলেছিলাম, প্রত্যেকটা ডমিনেন্ট অ্যালিলের কন্ট্রিবিউশন সেম। এ ডমিনেন্ট এ যতটুকু, অর্থাৎ ক্যাপিটাল যতটুকু কন্ট্রিবিউট করবে, সেকেন্ড লোকাসের ডমিনেন্ট অ্যালিল সেম কন্ট্রিবিউট করবে, ইকুয়াল কন্ট্রিবিউশন। তাকে প্লাস দ্বারা ইন্ডিকেট করলাম, ইনক্রিজিং অ্যালিল। আর রিসিসিভ অ্যালিল গুলা তাদের কন্ট্রিবিউশন সেম। এই যতটুকু করবে স্মল রিসিসিভ অ্যালিল ফার্স্ট লোকারে, সেকেন্ড লোকাসের রিসিসিভ অ্যালিল ঠিক ততটুকুই কন্ট্রিবিউট করবে, অর্থাৎ নেগেটিভ সেন্সে দেখে নিয়ে আসছে, ডিক্রিজিং অ্যালিল। ক্লিয়ার? এখন তো আমাকে একটু ব্ল্যাকবোর্ড ছাড়া তো আমি দেখতেছি না কিছু। তাহলে এই যে দুইটা প্যারেন্ট দেখালাম, এই দুইটা প্যারেন্টের মধ্যে ক্রস করলে F1 জেনারেশন কি হবে? F1 এর জেনোটাইপ কি হবে? প্রথম লোকাসও হেটারোজাইগাস হবে, দ্বিতীয় লোকাসও হেটারোজাইগাস হবে কিনা? F1 এর জেনোটাইপ তো হেটারোজাইগাসই হবে। ওকে, কেউ তো রেসপন্স করতেছে না। জি স্যার। এইটুকু বোঝা গেছে কিনা? F1 এর জেনোটাইপ হবে হেটারোজাইগাস। আগে দেখালাম এদের মধ্যে ক্রস করলে F1 জেনোটাইপ প্রথম লোকাসটা হেটারোজাইগাস হবে, দ্বিতীয় লোকাসটাও হেটারোজাইগাস হবে। এটা আসলে অফলাইনে ক্লাসে করাই তো, এই জায়গাগুলো আসলে স্লাইডে লেখাও সমস্যা, যার কারণে আমি লিখি নাই। ভাবলাম তো বোর্ডে দেবো, বোর্ড ওইখানে অ্যারেঞ্জ করা সম্ভব না। আমি আজকে এখানে তোমাদের ক্লাসটা শেষ করব। তোমার জেনেটিক বেসিস অফ প্ল্যান্ট ব্রিডিং এই জিনিসটা একটু ক্লিয়ার বুঝতে হবে, আদারওয়াইজ তুমি প্র্যাকটিক্যাল এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমি কম্বাইন্ড প্র্যাকটিক্যাল ক্লাস তোমাদের নেব, যেখানে আছে তোমার কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারের অ্যানালাইসিস গুলো। ক্লিয়ার? নেক্সট ক্লাসে আমার পিছনে ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ড রাখতে হবে, আদারওয়াইজ ক্লাস নেওয়া যাবে না। তাহলে বোর্ডে লিখলাম, তোমরা দেখলাম। কিছু বলতেছিল, একটু বলো। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার, যখন দুইটা ক্যারেক্টারের বদলে মাল্টি ক্যারেক্টার নেওয়া হবে তখন আসলে কি ধরনের রেশিওটা আসবে এটা বুঝিনি। আমি এখনো মাল্টি ক্যারেক্টারে যাই নাই তো। আগে তোমার মাথায় দুইটা ক্যারেক্টার নিয়ে, এখন তোমার সামনে যে স্লাইডটা দেখতেছো ওইটা আগে সলভ করবো। জি স্যার। তুমি দুইটা ক্যারেক্টারের যে ভেরিয়েশনটা কিভাবে কন্টিনিউয়াস ভেরিয়েশন তৈরি হচ্ছে ওইটা আগে না বুঝলে মাল্টি ক্যারেক্টার তো বুঝবা না, ওইটা তার পরের ধাপ।
এই জন্য আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি, পিছনে নেক্সট ক্লাসে বোর্ড নিয়ে ওইটাও লিখবো যেন তোমরা দেখতে পারো এই ক্যামেরায়। এই জন্য আজকে আমি সাইন আউট করে দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করে দিচ্ছি। আর কোশ্চেন থাকলে বল। আসসালামু আলাইকুম স্যার। তো দিদা কোশ্চেন করবা না? ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম